আমি মোহাম্মদ সিফাত আলম চট্টগ্রাম থেকে বলছি। আজ আমি আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি, যা আমার সাথে শেয়ার করেছেন আমার এক ওমান প্রবাসী বন্ধুর বাবা। তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ঘটনায়। ঘটনায় যাবার আগে রাসেল ভাইয়ের কাছে ঘটনার ভেতরে থাকা অপ্রত্যাশিত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছেন, আঙ্কেল শোনো সিফাত, এখন যখন আমি পেছনের সেই দিনগুলোর কথা মনে করি, তখন পুরো ঘটনাটাই আমার কাছে একটা অস্পষ্ট স্বপ্নের মতো মনে হয়। কিন্তু আমার সাথে যা ঘটেছিল তা কি সত্যিই কোনো স্বপ্ন ছিল? না, কখনোই না। সেটা কোনো স্বপ্ন ছিল না, বরং ছিল এক কঠিন রূঢ় বাস্তবতা। কিন্তু প্রশ্ন হলো, এত কিছু আমার সাথেই কেন ঘটল? এই সব কিছুর পেছনে কি কারণ থাকতে পারে? এখনো যখন আমি নির্জনে বসে সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা ভাবি, তখন ভয়ে আমার মস্তিষ্ক যেন অসাড় হয়ে আসতে চায়। সেদিন অফিসে কাজের চাপ ছিল পাহাড় সমান। কাজ শেষ করতে করতে অফিসেই অনেক দেরি হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটায় তখন রাত 1:30 বেজে গেছে। সহকর্মীরা সবাই যে যার মতো কাজ শেষ করে অনেক আগেই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। কিন্তু অফিসের সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার কাঁধে থাকায় আমি তখন ডেস্কে বসে কাজ করছিলাম। কাজের পরিমাণ এতটাই বেশি ছিল যে আমাকে সেই রাতেই সব কাজ শেষ করে তবেই উঠতে হতো। একসময় কাজ শেষ করে ক্লান্ত শরীরে আমি অফিস থেকে বেরিয়ে এলাম। পার্কিংয়ে গিয়ে আমার বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বাইকে এক যান্ত্রিক ত্রুটি দেখা দিল। অনেকবার চেষ্টা করা সত্ত্বেও বাইকটা কিছুতেই স্টার্ট নিল না। অগত্যা কোনো উপায় না দেখে বাইকটা সেখানেই লক করে রেখে আমি পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চারিদিকে তখন গভীর নির্জনতা আর পিনপতন নিস্তব্ধতার রাজত্ব চলছে। মূল সড়ক ছেড়ে দিয়ে আমি একটা শর্টকাট রাস্তা ধরলাম, যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারি। এই রাস্তা দিয়ে হাঁটলে আমার বাড়ি পৌঁছাতে 1 ঘন্টার মতো সময় লাগার কথা। এর আগে এই পথে মাত্র একবারই এসেছিলাম, তাই রাস্তাটা সম্পর্কে আমার খুব একটা পরিষ্কার ধারণা ছিল না। আন্দাজের উপর ভিত্তি করেই প্রায় আধা ঘন্টা ধরে হাঁটতে থাকলাম। এরপর রাস্তার দুপাশে ঘন গাছপালার সারি শুরু হলো। জায়গাটা ছিল রীতিমতো একটা জঙ্গল এবং বেশ ঘন। আমার পথ চলা তখনও শেষ হয়নি। এরই মধ্যে হঠাৎ আকাশের বুকে কালো মেঘের ঘন ঘটা। দেখতে না দেখতেই বিদ্যুৎ চমকানোর সাথে সাথে মুষলধারে বৃষ্টি নামল। মুহূর্তের মধ্যে আমি আপাদ মস্তক ভিজে একাকার হয়ে গেলাম। আশেপাশে বৃষ্টি থেকে মাথা বাঁচানোর জন্য কোনো আশ্রয়স্থল ছিল না। বৃষ্টির তোড় এতই বেশি ছিল যে সামনের পথ চলাই আমার জন্য কঠিন হয়ে পড়ছিল। প্রায় 1 ঘন্টা কেটে গেল, কিন্তু জঙ্গলের এই গাছপালার সারি যেন শেষই হতে চাইছিল না। মনের মধ্যে তখন একটা ভয় দানা বাঁধতে শুরু করলো। আমি কি তবে ভুল রাস্তায় চলে এলাম? এই চিন্তাটা মাথায় আসতেই এক অজানা দুশ্চিন্তা আমাকে গ্রাস করে ফেলল। তবু আমি সাহস সঞ্চয় করে সামনের দিকে হাঁটতে থাকলাম। আরো বেশ কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর আবছা অন্ধকারে সামনে একটা ফ্ল্যাটের মতো বড় আকৃতির বাড়ি আমার চোখে পড়ল। কোনো রকমে আশ্রয় পাওয়ার আশায় আমি দ্রুত পায়ে সেই বাড়িটার দিকে এগিয়ে গেলাম। ভেজা শরীরে শীতটাও যেন জাঁকিয়ে বসেছিল। পুরো এলাকাটাই একেবারে জনমানবহীন। মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখির দেখা পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। জায়গাটা দেখে মনে হচ্ছিল আমি যেন কোনো এক প্রাচীন ধ্বংসস্তূপের মাঝে এসে পড়েছি। বাড়িটার ভেতরে টিমটিমে আলোর আভা দেখা যাচ্ছিল। প্রধান গেটটা বন্ধ ছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে শীতে আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি বেশ জোরে সোরে এই গেটে ধাক্কা দিয়ে কড়া নাড়তে শুরু করলাম। বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পর বাড়ির ভেতর থেকে একজন মানুষকে বেরিয়ে আসতে দেখলাম। গেটটা জালের মতো স্বচ্ছ হওয়ার কারণে দূর থেকেই আমি তাকে এগিয়ে আসতে দেখছিলাম। লোকটা গেটের কাছে এসে অবাক দৃষ্টিতে দেখতে লাগলো। তারপর গেটটা খুলে জিজ্ঞেস করলো, কে আপনি? এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আর বৃষ্টির মধ্যে তো আপনি পুরোপুরি ভিজে গেছেন, ভেতরে আসুন। সে গেটটা পুরোপুরি খুলে দিল। আমি তার প্রশ্নের উত্তর না দিয়েই দ্রুত পায়ে ভেতরে ঢুকে পড়লাম। সে গেটটা বন্ধ করে দিয়ে আবার আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, আমি একজন পথচারী। এই বাড়ি ফেরার পথে হঠাৎ এমন বৃষ্টি, একটা জায়গা খুঁজছিলাম আশ্রয়ের জন্য।
সে অভয় দিয়ে বলল, আপনি একদমই চিন্তা করবেন না, এখানে অনেকগুলো খালি ঘর আছে, আপনার জন্য একটা খুলে দিচ্ছি। আমি বললাম, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সে বিনয়ের সাথে উত্তর দিল, এতে ধন্যবাদের কি আছে, তাছাড়া এই বাড়িটা তো আসলে এই মুসাফিরদের জন্যই তৈরি করা হয়েছিল। তার কথা শুনে আমি একটু অবাকই হলাম। সত্যিই কি এই বিশাল বাড়িটা কেবল মুসাফিরদের জন্য তৈরি? এখানে কি কোনো ভাড়া নেওয়া হয় না? তবে সবচেয়ে বিস্ময়ের বিষয় ছিল সেই বিশাল বাড়িতে তাকে ছাড়া আর কোনো জনমানুষ আমার চোখে পড়ল না। অবশ্য রাত তখন 2:30 বাজে। বাড়ির সবাই হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন। কৌতূহলবশত আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি এই বাড়ির কে? মানে দারোয়ান, মালিক, কাজের লোক, নাকি অন্য কেউ? সে রহস্যময় হাসি হাসল। আপনি আমাকে যা খুশি ভাবতে পারেন, তবে আমার নাম নাদিম। আমি হেসে নিজের নামটা বললাম, রিহান। নাদিম আমাকে একটা ঘরের সামনে নিয়ে গেল। এটা আপনার ঘর, আপনি এখানেই বিশ্রাম নিন। ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে আসবাবপত্র দেখে মনে হলো সেগুলো বেশ পুরনো আমলের। নাদিম বলল, আপনার এখানে কোনো কিছুর অভাব হবে না। জি, ধন্যবাদ, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমার আপাতত আর কিছু লাগবে না, শুধু একটু বিশ্রাম নিতে চাই। নাদিম চলে যাওয়ার পর আমি ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। পুরো ফ্ল্যাট জুড়ে এক অদ্ভুত ও রহস্যময় নিস্তব্ধতা বিরাজ করছিল। নাদিম লোকটা ব্যবহারের দিক থেকে খুবই ভালো ছিল, কিন্তু তার চেহারাটা ছিল কেমন যেন অদ্ভুত। তার চোখগুলো ছিল বেশ ভীতিপ্রদ। পরনে ছিল পাঞ্জাবি, গায়ে একটা গরম সোয়েটার, মাথায় পুরনো আমলের টুপি আর গলায় জড়ানো মাফলার। এই ছিল নাদিমের বাহ্যিক বেশভূষা। আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে নানা কথা ভাবছিলাম। আমার ঘরটা ছিল ওপরের তলায়। জানালা দিয়ে নিচে তাকাতেই আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। ওপর থেকে নিচের গাছগুলো একদম ছোট ছোট দেখাচ্ছিল। ঠিক সামনে একটা বিশাল বড় পুরনো আমলের বাড়ি বা জমিদার বাড়ি। বাড়ির ভেতর থেকে আলো আসছিল। আমি বেশ কিছুক্ষণ মুগ্ধ হয়ে সেই বাড়ির দিকে তাকিয়ে রইলাম। বৃষ্টির ছাঁট জানালার ফাঁক দিয়ে ভেতরে আসছিল বলে আমি জানালাটা বন্ধ করতে যাচ্ছিলাম। ঠিক তখনই আমার হাতটা থেমে গেল। আমার মনে হলো ওই বাড়ির ভেতরে কেউ একজন আছে যে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভালো করে লক্ষ্য করলাম, আমার জানালার ঠিক সোজাসুজি ওই বাড়ির একটা জানালা, আর সেখানে দাঁড়িয়ে একটা মেয়ে বৃষ্টির দৃশ্য দেখছে। বৃষ্টির কারণে তাকে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু আমি অনুভব করলাম যে সে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে এবং বারবার আমার দিকেই তাকাচ্ছে। হঠাৎ আমার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আচমকা শব্দে আমি চমকে উঠলাম। দরজা খুলতে আমি দেখলাম নাদিম দাঁড়িয়ে আছে। সে বলল, স্যার, আপনার পরনের সব কাপড় তো ভিজে গেছে। এভাবে থাকলে আপনার জ্বর বা ঠান্ডা লেগে যেতে পারে। এই নিন, এগুলো আমার কাপড়, আপনি এগুলো পরে নিন। যেমনই হোক আপাতত রাতটা অন্তত পার করে দিতে পারবেন। আমি বললাম, ঠিক আছে নাদিম, ধন্যবাদ। দরজা বন্ধ করে আমি দ্রুত আবার জানালার কাছে ফিরে গেলাম, কিন্তু সেই মেয়েটি আর সেখানে নেই। কিছুক্ষণ পর আমি ভেজা কাপড় বদলে নাদিমের দেয়া শুকনো কাপড় পরে বিছানায় শুয়ে পড়লাম। আমি সাধারণত প্যান্ট শার্ট পরতেই অভ্যস্ত, কিন্তু আজ পরিস্থিতির শিকার হয়ে আমাকে পাঞ্জাবি পরতে হলো। বিছানায় শুয়েছি মাত্র কিছুক্ষণ হয়েছে, এর মধ্যেই আবারও দরজায় কড়া নাড়ার শব্দ। আমি মনে মনে বিরক্ত হলাম। এই নাদিম কেন বারবার বিরক্ত করছে? বিড়বিড় করতে করতে আমি দরজাটা খুললাম, কিন্তু দরজা খোলার পর আমার সব রাগ মুহূর্তেই পানি হয়ে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি যাকে আমি কিছুক্ষণ আগে জানলার ওপাশে দেখেছিলাম। তার পরনে কুচকুচে কালো পোশাক, গায়ের রং দুধের মতো ফর্সা, চোখগুলো নেশাতুর, আর লম্বা চুলগুলো কাঁধের ওপর এলিয়ে আছে। সে অদ্ভুত সুন্দর। আমি তাকে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, জি বলুন। মেয়েটি লাজুক কণ্ঠে বলল, ও আসলে আমি জানালা দিয়ে আপনাকে দেখছিলাম, তাই ভাবছিলাম আপনার জন্য কিছু একটা বানিয়ে দিয়ে যাই। আমি আপনার জন্য চা আর আলুর চপ নিয়ে এসেছি। বৃষ্টির দিনে এই দুটো জিনিসের খুব কদর থাকে কি না, তাই। আমি ট্রেটা হাতে নিতে নিতে বললাম, অসংখ্য ধন্যবাদ, কিন্তু এই কষ্ট করার কি দরকার ছিল? জনাব, এতে কষ্টের কি আছে? এখানে যেই মুসাফির হিসেবে আসে তার জন্যই আমি রান্না বান্না করি।
এই বলে সে চলে গেল। আলুর চপ আর চা দুটোই ছিল অসাধারণ। আমার খিদেও পেয়েছিল, তাই খুব দ্রুত খেয়ে নিলাম। খাওয়ার পর শরীরটা বেশ চাঙ্গা লাগলো। আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন যখন আমার ঘুম ভাঙলো তখন সকাল 10টা বেজে গেছে। আমি জানালার কাছে গিয়ে দেখলাম তখনও বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে এবং চারিদিক ঘন কুয়াশায় ঢাকা। ভাবলাম আশেপাশে নিশ্চয়ই কোনো হোটেল বা দোকান থাকবে যেখান থেকে চা খেয়ে আসা যাবে। এই ভেবে আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমি ফ্ল্যাটের অন্যান্য ঘরগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। দিনের আলোতেও সেখানে রাতের মতোই একটা থমথমে পরিবেশ আর নিস্তব্ধতা বিরাজ করছিল। আমার মনের ভেতর কেমন যেন একটা অস্বস্তি দানা বাঁধছিল। এখানে কি সত্যি আর কেউ থাকে না? আমি খেয়াল করলাম প্রায় সব ঘরেরই দরজা বন্ধ। দরজার বাইরে ধুলোবালি জমে আছে এবং মাকড়সার জাল বোনা। দেখে মনে হচ্ছে বহুদিন ধরে এখানে কেউ প্রবেশ করেনি। আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, এমন সময় গেটের দিক থেকে নাদিমকে আসতে দেখলাম। সে আমাকে দেখে বলল, স্যার, ঘুম ভেঙেছে? তুমি আমাকে সকালে তাড়াতাড়ি ডেকে দাওনি কেন? আসলে আপনি অনেক দেরিতে ঘুমিয়েছিলেন তো, তাই বিরক্ত করিনি। তাছাড়া এখন কোথায় যাচ্ছেন? ভাবলাম আশেপাশে কোনো হোটেল টোটেল আছে কিনা, থাকলে এক কাপ চা খেয়ে আসতাম। না না স্যার, এটা খুবই নির্জন এলাকা, এখানে আশেপাশে কোনো হোটেল দোকানপাট নেই। আপনার যা প্রয়োজন ঠিক সময়ে পেয়ে যাবেন। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ অবশ্যই, বলুন। এখানে কি আমি ছাড়া কেউ থাকে না? স্যার, এইদিকে খুব কম মানুষই আসে, সাধারণত আমি একাই এখানে থাকি। এই মুহূর্তে আপনি ছাড়া এখানে আর কোনো মুসাফির বা অতিথি নেই। তার কথা শুনে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম। ফ্ল্যাটটা বেশ পুরনো এবং কেমন যেন ভুতুড়ে। মনে হচ্ছিল যেন যুগ যুগ ধরে এখানে কোনো মানুষের পা পড়েনি। আমি অধীর আগ্রহে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম, কারণ আমাকে এখান থেকে বের হতে হবে। কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। ভাবলাম যদি বৃষ্টি না থামে তাহলে কি করব? এই চিন্তা মাথায় আসতেই সিদ্ধান্ত নিলাম যে বৃষ্টিতে ভিজেই রওনা দেব। বাড়ির সবাই নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে, আর এখানে মোবাইলের নেটওয়ার্কও কাজ করছে না। তাদের খবর দেব যে সেই উপায় নেই। আমি অফিসের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বের হতে যাব, ঠিক তখনই নাদিম আমার সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছেন স্যার? হ্যাঁ, আমি এই বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু এত বৃষ্টির মধ্যে আপনি কিভাবে যাবেন? এটা তো বিপজ্জনক হতে পারে। কি করব বলো, আমার যাওয়াটা খুব জরুরি, বাধ্য হয়ে যেতে হচ্ছে। নাদিম এবার দৃঢ় গলায় বলল, না স্যার, আমি আপনাকে এই তুমুল ঝড় বৃষ্টির মধ্যে যেতে দেব না। সে আমার কাঁধ থেকে জোর করে ব্যাগটা নামিয়ে একটা চেয়ারের উপর রেখে দিল। তার জেদের কাছে হার মেনে আমাকে অগত্যা রয়ে যেতে হলো। বাইরে তখন প্রবল বৃষ্টির সাথে মেঘের গর্জনও শোনা যাচ্ছে। আমি নিজের ভাবনায় ডুবেছিলাম। এমন সময় একটা পরিচিত কণ্ঠস্বর কানে এলো। পেছনে ফিরে তাকালাম, দেখলাম চা নিয়ে সেই মেয়েটি। সে এসে বলল, আমি কখন থেকে আপনাকে ডাকছি, আপনি শুনছেন না কেন? আমি লজ্জিত কণ্ঠে বললাম, ও দুঃখিত, আসলে আমি বৃষ্টির শব্দের কারণে আপনার ডাক শুনতে পাইনি। আমি একটু হাঁটাহাঁটি করার জন্য এই জঙ্গলের দিকে যাচ্ছিলাম। সে তো বুঝলাম, কিন্তু আমি দেখলাম আপনি ছাতা ছাড়াই এই প্রবল বৃষ্টির মধ্যে কোথাও যাচ্ছেন। এভাবে ভিজলে আপনার তো জ্বর এসে যাবে। তার কণ্ঠে আমার জন্য গভীর উদ্বেগ ঝরে পড়ল। আমরা দুজনে পাশাপাশি খুব ধীর গতিতে হাঁটতে হাঁটতে কথা বলছিলাম। সে বলল, সাহেব, এই গহীন জঙ্গলে কিভাবে এসে পৌঁছালেন? শোনো, একটা উপকার করো প্লিজ, আমাকে সাহেব ডেকো না। তাহলে কি ডাকবো? রিহান বলো। আমার নাম রিহান। আচ্ছা ঠিক আছে রিহান। এরপর আমি তাকে বিস্তারিত খুলে বললাম কিভাবে বাইক নষ্ট হয়ে যাওয়ার পর পথ হারিয়ে আমি এইখানে এসে পৌঁছেছি। কথা বলতে বলতে আমরা জঙ্গলের বেশ গভীরে ঢুকে পড়েছিলাম। ঘন গাছপালার কারণে বৃষ্টির ফোঁটাগুলো সরাসরি আমাদের গায়ে লাগছিল না। সে ছাতাটা বন্ধ করে হাতে নিল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি পুরনো বাড়িতে থাকো কেন? এই এলাকা তো ভীষণ নির্জন আর ভুতুড়ে, তোমার ভয় লাগে না? আমার কথা শুনে সে হেসে বলল, ভয় কিসের? এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আর এর পেছনে একটা লম্বা গল্প আছে, সময় হলে বলবো। তাছাড়া আমি তো এখানে একা থাকি না, আমার সাথে আমার দাদিও থাকেন, আর নাদিমও প্রায় যাওয়া আসা করে। তবে দাদি ইদানিং অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ
আমাদের চলার পথে কোত্থেকে যেন একটা কুকুর এসে দাঁড়ালো। মেয়েটিকে দেখা মাত্রই কুকুরটা ভয়ঙ্কর স্বরে ঘেউ ঘেউ করতে শুরু করলো। কুকুরটার চোখগুলো ছিল অস্বাভাবিক রকমের লাল এবং ভয়ঙ্কর। মেয়েটির চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে আতঙ্কিত গলায় বলল, রিহান, তাড়াতাড়ি চলো, এখান থেকে যাই। আমরা সামনে না গিয়ে দ্রুত পায়ে ফ্ল্যাটে ফিরে এলাম। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি কি আমাদের বাড়িতে যাবে? আমার দাদির সঙ্গে দেখা করবে? এখন না, অন্য কোনো সময় যাব। সে বাড়ির দিকে এগিয়ে গেল আর আমি ফ্ল্যাটের দিকে পা বাড়ালাম। হঠাৎ আমার কিছু একটা মনে পড়লো। আমি দাঁড়িয়ে তাকে ডাক দিলাম, শোনো। সে ঘুরে আমার দিকে তাকালো। আমি জিজ্ঞেস করলাম, তুমি তো তোমার নামটাই বললে না। আয়না। আমার নাম আয়না। এবার সে ধীর পায়ে বাড়ির ভেতরে চলে গেল। ধীরে ধীরে জায়গাটা আমার কাছে ভালো লাগতে শুরু করলো। আমার প্রয়োজনীয় সবকিছুই আমি সময় মতো পেয়ে যাচ্ছিলাম। নাদিমের দেয়া কাপড় পরে আমি দিন পার করছিলাম, কিন্তু জানি না কেন ওই ফ্ল্যাটের ভেতরে কেমন যেন একটা অজানা ভয় সবসময় আমাকে ঘিরে থাকতো। পুরো বিল্ডিংয়ে আমি ছিলাম একেবারে একা, আর আমার ঘরটাও ছিল ওপরের তলায়। যদিও নাদিম বলেছিল সেও এই ফ্ল্যাটেই থাকে, কিন্তু আমি তাকে কখনোই ফ্ল্যাটের কোনো ঘরে দেখিনি। তবে যখনই আমার কোনো কিছুর প্রয়োজন হতো, নাদিম যেন জাদুর মতো দরজার সামনে এসে হাজির হয়ে যেত। সেদিন রাত বেশ গভীর হয়েছে, কিন্তু আমার চোখে ঘুমের লেশ মাত্র নেই। কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করার পর আমি ঘর থেকে বেরিয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম। তখনও বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল। অবাক হয়ে দেখলাম বাড়ির প্রধান গেটটা খোলাই আছে। তবুও ভদ্রতা বশত আমি গেটে কড়া নাড়লাম। বেশ কিছুক্ষণ পর আয়না দৌড়িয়ে এলো। আমাকে গেটে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভীষণ খুশি। তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। তোমার দাদিমা কোথায়? উনি নিজের ঘরেই আছেন। আয়না আমাকে পথ দেখিয়ে একটা ঘরের দিকে নিয়ে গেল। সেখানে ঘরের বিছানায় একজন অতি বৃদ্ধ মহিলা শুয়ে আছেন। বয়সের ভারে তাকে 90 বছরের বেশি বয়সী মনে হচ্ছে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি কতটা অসুস্থ। আমি কাছে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম দাদিমা। তিনি কাঁপা কাঁপা দুর্বল কণ্ঠে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আয়না আমাদের কথা বলার সুযোগ করে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আপনার শরীর এখন কেমন আছে? আর শরীর এখন তো শুধু নিভু নিভু শ্বাসটুকু চলছে, যে কোনো সময় সেটাও বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর আয়না ট্রেতে করে খাবার নিয়ে ঘরে ঢুকলো। আমি সেখানে বেশ কিছুক্ষণ বসে রইলাম, দাদির সঙ্গে গল্প করলাম। তারপর দাদির কাছ থেকে বিদায় নিয়ে উঠে পড়লাম। আয়না আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলো। যাওয়ার আগে ইতস্তত করে বলল, রিহান, একটা কথা বলি, কিছু মনে করবে না তো? কি কথা? তুমি এই প্যান্ট শার্ট কেন পরো? সত্যি বলতে তোমাকে পাঞ্জাবিতেই মানায়। তার কথা শুনে আমি মুচকি হাসলাম এবং কোনো উত্তর না দিয়ে ফ্ল্যাটে ফিরে এলাম। নিজের ঘরে এসে দেখলাম দরজাটা খোলা। আমি তো অবাক হলাম, কারণ আমি যাওয়ার সময় দরজা বন্ধ করে গিয়েছিলাম। ভাবলাম হয়তো ভুলবশত খোলাই রেখে চলে গেছি। দরজা লাগিয়ে আমি শুয়ে পড়লাম। শুয়েছি মাত্র 10 মিনিট হবে, হঠাৎ একটা বিকট শব্দে আমি ধরফর করে উঠলাম। মনে হলো আশেপাশের ঘরগুলো থেকে বাসনকোসন পড়ছে, তার সাথে ছোট বাচ্চাদের কান্নার শব্দও আসছে। আমার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। এই বিশাল বাড়িতে আমি ছাড়া তো আর কেউ নেই। তাহলে এত মানুষের গলার আওয়াজ, বাচ্চার কান্না কোত্থেকে আসছে? আমি বিছানায় বসে ভাবতে লাগলাম। কিছুক্ষণ পর যখন শব্দগুলো থেমে গেল, তখন আমি সাহস সঞ্চয় করে ঘর থেকে বের হলাম। রাত 2টো বাজে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অদ্ভুত শব্দগুলো তখনও হালকাভাবে শোনা যাচ্ছিল। আমি দেখলাম ফ্ল্যাটের সব দরজাই বন্ধ, সেগুলোতে মরিচা ধরা তালা ঝুলছে। কেবল একটা ঘরের দরজা খোলা এবং সেই ঘরের ভেতরে আলো জ্বলছে। কে কে আছে ওখানে? আমি জিজ্ঞেস করলাম। অদ্ভুত ব্যাপার হলো, আমার ভয় লাগছিল না, বরং অবাক লাগছিল। আমি সেই খোলা ঘরটার ভেতরে ঢুকে পড়লাম। মনে হলো সব শব্দ এই ঘর থেকেই আসছে। আমি পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু সেখানে কোনো মানুষের টিকিও দেখলাম না। অথচ শব্দগুলো তখন আমার কানে বাজছিল। হঠাৎ আমার পেছনে অনেকগুলো বাসনকোসন একসাথে পড়ে যাওয়ার ঝনঝন শব্দ হলো। আমি ঝট করে পেছনে ফিরলাম, কিন্তু সেখানে একটা বাসনকোসন বা পাত্র ছিল না। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। এসব কি হচ্ছে? এটা কি কানের ভুল, নাকি আমি কোনো ঘোরের মধ্যে আছি? আমি দাঁড়িয়ে এসব ভাবছিলাম, এমন সময় ঘরের দরজাটা নিচ থেকেই ধড়াস করে বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে দরজার কাছে গেলাম, চিৎকার করলাম, কে? দরজা খোলো, কে ওখানে? হঠাৎ
দরজাটা আবার নিজে থেকেই খুলে গেল। একটা অদৃশ্য কণ্ঠস্বর যেন ভেসে এলো, চলে যাও, কেন এসেছো এখানে? মনে হলো ঘরের ভেতরে অনেক নারী পুরুষের মিলিত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত ঘরটা থেকে বেরিয়ে দৌড়ে আমার নিজের ঘরের সামনে পৌঁছালাম। কি সর্বনাশ! আমার নিজের ঘরটাও এখন ভেতর থেকে বন্ধ। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু মনে হলো ভেতর থেকে কোনো এক অদৃশ্য শক্তি উল্টো দিক থেকে চাপ দিয়ে ধরে রেখেছে। হঠাৎ করেই হ্যাঁচকা টানে দরজাটা খুলে গেল। আমি হুমড়ি খেয়ে ভেতরে ঢুকলাম এবং সাথে সাথেই দরজাটা আবার দড়াম করে বন্ধ হয়ে গেল। এবার আমি দরজা খোলার চেষ্টা করলাম না। আমি বিছানায় বসে এই ভৌতিক ঘটনাগুলো নিয়ে ভাবতে লাগলাম। হঠাৎ ঘরের লাইটটা দপ করে নিভে গেল। আমি অন্ধকারে ডুবে গেলাম। আমার মনে হলো কেউ আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এই ফ্ল্যাটে নিশ্চয়ই কোনো অশরীরী বা গায়েবী অস্তিত্ব আছে। আমি পকেট থেকে মোবাইল বের করে টর্চ জ্বালালাম। এরপর উঠে সুইচ বোর্ডের কাছে গিয়ে সুইচটা অন করতেই আলো জ্বলে উঠল। ঠিক তখনই জানালার দুটো কপাট সশব্দে একে অপরের সাথে বাড়ি খেতে শুরু করলো। বাইরে বাতাস ছিল না। এটা বাতাসের কাজ হতে পারে না। কোনো এক অদৃশ্য শক্তি এসব করছে। আতঙ্ক তখন চারপাশ থেকে ঘিরে ধরেছে আমাকে। হঠাৎ কেউ একজন আমাকে প্রচন্ড জোরে ধাক্কা দিল। আমি ছিটকে গিয়ে মেঝেতে পড়লাম। মাথাটা বোধহয় কোনো শক্ত কিছুর সাথে লেগে ফেটে গেল। অনুভব করলাম গরম রক্ত গড়িয়ে পড়ছে। তবুও আমি উঠে দাঁড়ালাম, কিন্তু ঘরে আমি ছাড়া কেউ নেই। এরপর শুরু হলো এক অদ্ভুত কাণ্ড। ঘরের জিনিসপত্রগুলো নিজে থেকেই ভাসতে শুরু করলো শূন্যে। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি সেগুলো ছুটছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমার পাগুলো দ্রুত সিঁড়ির দিকে এগোচ্ছিল। আমি চিৎকার করে নাদিমকে ডাকলাম, কিন্তু তার কোনো সাড়া পাওয়া গেল না। কিছুক্ষণ পর আমি ফ্ল্যাটের বাইরে খোলা জায়গায় এসে দাঁড়ালাম। এখন পুরো ফ্ল্যাটটাকেই একটা দানবীয় আকৃতির ভয়ঙ্কর মনে হচ্ছে। ফ্ল্যাটের লাইটগুলো ভুতুরে ভাবে জ্বলছিল আর নিভছিল। চারিদিকে বিভীষিকাময় পরিবেশ। আমি এক দৌড়ে বাড়ির সামনে পৌঁছালাম। বাড়ির গেটটাও বন্ধ। আমি পাগলের মতো দরজায় কড়া নাড়তে লাগলাম। চিৎকার করে ডাকলাম আয়নাকে। মাথার আঘাতের কারণে আমার চোখের সামনেটা ঝাপসা হয়ে আসছিল। মাথা ঘুরছিল প্রচণ্ডভাবে। একসময় আমি ভারসাম্য না রাখতে পেরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে সম্পূর্ণ অপরিচিত একটা ঘরে আবিষ্কার করলাম। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছিল। হাত দিয়ে দেখলাম ব্যান্ডেজ করা। কিছুক্ষণ পর আয়না ঘরে ঢুকলো। সে চিন্তিত মুখে আমার পাশে বসলো। জ্ঞান ফিরেছে? কি ভয় পেয়েছিলাম যখন তুমি জখম অবস্থায় পড়েছিলে। আমি ধীরে ধীরে উঠে বসলাম এবং ফ্ল্যাটে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো তাকে খুলে বললাম। সব শুনে আয়নার মুখে গভীর দুশ্চিন্তার ছায়া নেমে এলো। সে যেন এক গভীর ভাবনায় ডুবে গেল। তারপর কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। তার এই আচরণ আমার কাছে খুব অদ্ভুত লাগলো। রাত তখন প্রায় 9টা। আমি সুস্থ হয়ে বাড়ি থেকে বের হচ্ছিলাম। গেটের কাছে পৌঁছাতেই কেউ একজন পেছন থেকে আমার হাতটা শক্ত করে চেপে ধরল। পেছনে তাকিয়ে দেখলাম আয়না। কোথায় যাচ্ছ? ফ্ল্যাটে যাচ্ছি। না, আমি তোমাকে ওখানে আর যেতে দেব না। কিন্তু কেন? তোমার সাথে এত কিছু ঘটে গেল। ওরা তোমাকে মেরে ফেলতে পারে। তোমার যদি কিছু হয়, আমি এত বড় ঝুঁকি নিতে পারবো না। এখানে শুধু আমি আর আমার দাদি থাকে। তুমিও এখানে থাকো। ঠিক আছে, থাকবো, কিন্তু আমার ব্যাগ, ল্যাপটপ সব তো ওই ঘরেই রয়ে গেছে। ওগুলো নিয়ে আসতে হবে। এখন ব্যাগের কি দরকার? আমার ভয় করছে যদি ওরা তোমার কোনো ক্ষতি করে। আমি শুধু ব্যাগটা আনতে যাচ্ছি, এখনই চলে আসবো। 1 মিনিট দাঁড়াও বলে আয়না ভেতরে চলে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি ভিজে যাবে, এই ছাতাটা নিয়ে যাও। আমি হেসে তার হাত থেকে ছাতাটা নিয়ে ফ্ল্যাটের দিকে রওনা দিলাম। ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই এক অদ্ভুত অন্ধকার আমাকে গ্রাস করলো। মোবাইলের আলো জেলে আমি সিঁড়ি বেয়ে আমার ঘরে পৌঁছালাম। পুরো ফ্ল্যাট অন্ধকারে ডুবে থাকলেও আমার ঘরে আলো জ্বলছিল। ঢুকেই থ হয়ে গেলাম। আমার ব্যাগটা খোলা অবস্থায় পড়ে আছে আর আমার ল্যাপটপটা ভেঙে চুরমার। ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ। আমি কোনো রকমে ল্যাপটপের ভাঙা টুকরোগুলো কুড়িয়ে ব্যাগে ভরলাম এবং দ্রুত পায়ে বাড়ি ফিরে এলাম। আয়না আমার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সে বলল তার একটা জরুরি কাজ আছে। এই বলে সে চলে গেল। রাত তখন 12টা। আমি একটা চেয়ারে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলাম। হঠাৎ জানলার দুটো কপাট সশব্দে বাড়ি খেতে শুরু করলো। বৃষ্টির ছাঁট এসে আমার গায়ে লাগলো। আমি জানালা বন্ধ করার জন্য কাছে গেলাম। এটা সেই জানালা যেখান থেকে আমি প্রথমবার
আয়নাকে দেখেছিলাম। এখান থেকেই ফ্ল্যাটের সেই ঘরটা দেখা যায়। হঠাৎ আমি দেখলাম ফ্ল্যাটের সেই ঘরের জানালার ওপাশে অনেকগুলো ছায়া নড়াচড়া করছে। তারপর ছায়াগুলো মিলিয়ে গেল। পর মুহূর্তেই একটা ছোট বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি অবাক হয়ে তাকালাম। বাচ্চাটাও বড় বড় চোখে আমার দিকেই তাকিয়ে আছে। তার চেহারাটা মানুষের মতো নয়। তাকে দেখে আমার গা শিউরে উঠল। বাচ্চাটা বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর হাওয়ায় মিলিয়ে গেল। রাতের প্রথম প্রহরে আমি পিয়ানো বাজানোর শব্দে ঘুম থেকে উঠলাম। আমি ধরফর করে উঠে বসলাম। পিয়ানোর করুণ সুর তখনও ভাসছে। সুরটা আমাকে চুম্বকের মতো টানছিল। আমি শব্দ লক্ষ্য করে এগিয়ে চললাম। পুরো বাড়িতে সেই সুর প্রতিধ্বনিত হচ্ছে। আমি দেখলাম ঘরটা, যে ঘরটা থেকে শব্দ আসছে, একটা চার্চের হল রুমের মতো। ভেতরে অনেকগুলো টেবিল সাজানো। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম আয়না। হ্যাঁ, আয়না আছে সেখানে, বিয়ের পোশাকে, পিয়ানো বাজাচ্ছে। আমি আর ভেতরে ঢোকার সাহস পেলাম না। চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম। বাকি রাতটা আমি আর ঘুমাতে পারলাম না। সেই দিনের পর থেকে আমি লক্ষ্য করলাম আয়না খুব চুপচাপ আর বিষণ্ণ হয়ে গেছে। সে সারাক্ষণ গভীর চিন্তায় মগ্ন। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু সে ম্লান হেসে এড়িয়ে গেছে। তার এই অবস্থা দেখে আমিও চিন্তিত হয়ে পড়লাম। প্রায় তাকে আড়ালে কাঁদতে দেখতাম। এমনকি নাদিমকেও আর দেখা যেত না। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। সেদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ কোনো এক শব্দে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি ঘুটঘুটে অন্ধকার। হাতরে পাশে থাকা মোবাইলটা পেলাম। টর্চ অন করে ঘরের অবস্থা দেখে আমার মাথা ঘুরে গেল। আমি কোথায়? চারিদিকে তাকিয়ে দেখলাম ঘরটা সম্পূর্ণ খালি। আসবাবপত্রের কোনো চিহ্ন নেই। শুধু একটা নড়বড়ে পুরনো খাট পড়ে আছে। ঘরের দেয়ালে বড় বড় ফাটল। ছাদ থেকে ঝুলছে মাকড়সার জাল, আর তাতে বিশাল আকৃতির মাকড়সা। পুরো ঘর ধুলোবালিতে স্তূপকৃত আবর্জনায় ভরা। অথচ আমি তো একটা রাজকীয় ঘরে ঘুমিয়েছিলাম। আমি কি স্বপ্ন দেখছি? কিন্তু আমি তো এই বাড়িতেই ছিলাম। আমি আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। কিন্তু বাইরের অবস্থা তথৈবচ। পুরো বাড়ি যেন এক ধ্বংসস্তূপ। চারিদিকে শুধু জঙ্গল, আগাছা আর মাকড়সার জাল। সবচেয়ে অবাক করা বিষয় হলো নিচের তলায় পানি থই থই করছে। সিঁড়ি পর্যন্ত পানি উঠে এসেছে। এই পানি এলো কোত্থেকে? মনে হচ্ছে বাড়ির ভেতরেই যেন জঙ্গল গজিয়ে উঠেছে। আমার মস্তিষ্কে আর কিছু ঢুকছিল না। আমি এমন জরাজীর্ণ দশা দেখে কি করব বুঝতে পারছি না। হঠাৎ আবারও সেই পিয়ানোর সুর কানে এলো। আমি সিঁড়ি বেয়ে নিচে নামলাম। পানি আমার হাঁটু সমান। মোবাইলের আলোয় আমি কোনো রকমে পানির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। কেউ কি আছেন? দাদিমা, আয়না? আমার কণ্ঠস্বর ফাঁকা দেয়ালে বাড়ি খেল। মনে হলো এই বিশাল ধ্বংসস্তূপে আমি ছাড়া আর কেউ নেই। ভাবলাম পিয়ানোটা নিশ্চয়ই আয়না বাজাচ্ছে। এই ভেবে আমি সেই ড্রয়িং রুমের দিকে এগোলাম। দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। কেউ নেই, অথচ পিয়ানো বাজছে। ঠিক তখনই আমার নজর পড়ল সামনের দিকে। আমি দেখলাম আয়না জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। আমি তার পিছু নিলাম। ডাকলাম, আয়না, আয়না দাঁড়াও, কোথায় যাচ্ছ? সে আমার কোনো কথার উত্তর দিল না। হয়তো আমার ডাক তার কানে পৌঁছচ্ছিল না, অথবা সে শুনেও না শোনার ভান করছিল। সে ধীরে হাঁটছিল, কিন্তু তার গতি ছিল অদ্ভুত রকমের দ্রুত। আমি দৌড়েও তার নাগাল পাচ্ছিলাম না। আমরা জঙ্গলের গভীরে ঢুকে পড়েছিলাম। হঠাৎ কেউ একজন আমার হাত ধরে সজোরে টান দিল এবং আমাকে ছোট একটা মোটা গাছের আড়ালে লুকিয়ে ফেলল। আমি দেখলাম আয়না হাঁপাতে হাঁপাতে আমাকে বলল, ওরা সব মায়া। তোমাকে মেরে ফেলার ফাঁদ ছিল ওটা রিহান। আমাদের হাতে একদম সময় নেই, তুমি এখান থেকে পালাও। এই বলে আয়না আমার হাত ধরে দৌড়াতে শুরু করলো। আমি কোনো প্রশ্ন না করে মন্ত্রমুগ্ধের মতো তার সাথে দৌড়াতে লাগলাম। প্রায় আধা ঘন্টা বিরামহীন দৌড়ানোর পর হঠাৎ আয়না আমার হাত ছেড়ে দিয়ে থমকে দাঁড়ালো। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সামনে বড় রাস্তা, ওখান থেকে তুমি যে কোনো গাড়ি পেয়ে যাবে। তুমি এখনই এখান থেকে চলে যাও প্লিজ। বলতে বলতে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। এসব কি হচ্ছে আয়না? আমি এভাবে পালিয়ে যাব কেন? আয়না পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে আমার হাতে দিল। সব কথা মুখে বলার সময় নেই, আমার হাতে তো সময় নেই। আমি এই কাগজে লিখে দিয়েছি, তুমি এটা পড়ে নিও, তাহলে সব প্রশ্নের উত্তর পাবে। সে আমাকে কাগজটা ধরিয়ে দিয়ে আবারও বলল, রিহান, দেরি করো না, আর কখনো দেখা হবে না আমাদের। যাওয়ার আগে তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। তোমাকে সত্যিই ভালোবাসি। আয়না, তুমি আমার জন্য অপেক্ষা করো।
আমি তোমাকে নিতে আসবো না রিহান, আমাকে নিতে এসো না। আমি তোমার সাথে দেখা করব না, তুমি আমাকে ভুলে যেও। আমি এখন যাচ্ছি। সে হাত নেড়ে আমাকে বিদায় জানায়। আমি বেশ কিছুক্ষণ স্থবির হয়ে দাঁড়িয়েছিলাম। মনে হলো আমার জীবনের মূল্যবান কিছু আমি আজকে হারালাম। হঠাৎ একটা বাস হর্ন বাজালো। ড্রাইভার হয়তো এই নির্জন রাস্তায় আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বাস থামিয়েছিল। আমি ব্যাগটা নিয়ে চুপচাপ উঠে পড়লাম। বাসে ওঠার আগে শেষবারের মতো পেছনে ফিরে তাকালাম। সেখানে আয়না ছিল না। আমি সিটে বসলাম। বাসের অন্যান্য যাত্রীরা বিধ্বস্ত চেহারা দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। ড্রাইভারও বারবার আমাকে দেখছিল। আমি কোনো ভ্রুক্ষেপ না করে জানালার বাইরে তাকিয়ে রইলাম। হঠাৎ জানালার বাইরে আয়নাকে দেখতে পেলাম। আমি চমকে উঠলাম। সে হাত নেড়ে আমাকে বিদায় জানাচ্ছে। বাস দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আমি গভীর ভাবনায় মগ্ন। পকেট থেকে আয়নার দেয়া কাগজটা বের করলাম, ভাঁজ খুলে পড়তে শুরু করলাম। রিহান, এতক্ষণে তুমি হয়তো বুঝেই গিয়েছ আমি মানুষ নই, কিন্তু তুমি হয়তো জানো না যে আমি ভিন্ন ধর্মের বা ভিন্ন গোত্রের এক জিন। আমি আমার জগতে খুব সুখেই ছিলাম। একদিন আমি তাকে দেখলাম। সেও জিন। তার নাম ছিল জোনান। আমাদের দুই পরিবারের মধ্যে ছিল জন্মগত শত্রুতা, কিন্তু আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম। আমরা বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের পরিবার রাজি হয়নি। আমাদের গোত্রের লোকেরা আমাদের একসাথে দেখলে তারা আমাদের বাঁচতে দেবে না। দুর্ভাগ্যবশত আমাদের কেউ একজন একসাথে কথা বলতে দেখে ফেলে। খবরটা দাবানলের মতো পুরো গোত্রে ছড়িয়ে পড়ে। দুই পরিবারই আমাদের মেরে ফেলার জন্য হন্যে হয়ে খুঁজতে থাকে। এক রাতে আমরা দুজনে পালিয়েই জঙ্গলে চলে আসি। টানা 2 দিন সফর করার পর এই নির্জন বাড়ি আর এই ফ্ল্যাটটা খুঁজে পাই। একসময় এখানে সমৃদ্ধ শহর ছিল, কিন্তু বন্যা আর ঝড়ের কবলে পড়ে সব ধ্বংস হয়ে গেছে। এখন এই জায়গাটা জিনদের দখলে। আমরা ভেবেছিলাম আমাদের গোত্র থেকে অনেক দূরে চলে এসেছি, কেউ আমাদের খুঁজে পাবে না। এখানকার স্থানীয় জিনরা আমাদের থাকতে দিতে চায়নি। অনেক অনুনয় বিনয় করে তারপরে রাজি করিয়েছি। এখানেই আমরা বিয়ে করি। জোনান ছিল পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। সে নিজেকে উজাড় করে ভালোবাসত আমাকে, কিন্তু এখানকার জিনরা কেন যেন জোনানকে পছন্দ করতো না, তাকে ঘৃণা করত। আমি ভয়ে কিছু বলতাম না, পাছে তারা আমাদের বের করে দেয়। বাড়িতে যে বৃদ্ধা থাকতেন তিনি ছিলেন খুব পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। খারাপ জিনেরা ওই ফ্ল্যাটে আস্তানা গেড়েছিল। আমাদের সুখের দিন বেশি দিন স্থায়ী হলো না। একদিন জোনানকে জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলো। সে আমাকে কথা দিয়েছিল 2-3 দিনের মধ্যে ফিরে আসবে, কিন্তু 2-3 দিনের জন্য গিয়ে 2 মাস কেটে গেল, সে ফিরল না। আমি পাগলের মতো তাকে খুঁজতে লাগলাম। নিজের পরিচয় গোপন রাখার জন্য নেকাবে মুখ ঢাকলাম। অনেক খোঁজার পর আমি জানতে পারলাম আমার পরিবারের লোকেরা তাকে খুঁজে পেয়েছিল এবং পথমধ্যেই তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমি বুক ভরা বেদনা নিয়ে বাড়ি ফিরে এলাম। দাদিমাও খবরটা শুনে খুব কষ্ট পেলেন। এরপর থেকে আমি মৃতের মতো বেঁচেছিলাম। রাতে লুকিয়ে লুকিয়ে কাঁদতাম। আমার মৃত্যু আসছিল না, আমার কোনো সন্তানও ছিল না যাকে নিয়ে আমি বাঁচব। এভাবেই নিঃসঙ্গ 20টা বছর কেটে গেল। তারপর তুমি এলে। আমাদের কপালে হয়তো এটুকুই লেখা ছিল। নাদিম ওই খারাপ জিনদেরই একজন, যারা মানুষকে ঘৃণা করে। এখানে কোনো মুসাফির এলে তারা তাদের ক্ষতি করে। দাদিমার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গিয়েছিল। বয়সের ভারে তিনিও আমাকে একা রেখে চলে গেলেন। তুমি আসার পর আমি ছায়ার মতো তোমার সাথে সাথে লেগেছিলাম, যাতে ওই জিনরা তোমার কোনো ক্ষতি করতে না পারে। তোমাকে বাঁচানোর কারণে এখন ওরা আমার শত্রু। ওরা আমাকে ছাড়বে না। আমার জীবনের কোনো মায়া নেই। আমি নিজে মরতেই চাই। ভালো থেকো। ইতি, আয়না। এই ঘটনার পর 15 বছর অতিক্রান্ত হয়েছে। আমি ঘটনার কিছুদিন পর আয়নাকে খুঁজতে আবার সেই জায়গায় গিয়েছিলাম, কিন্তু আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। সেই জঙ্গল আছে, কিন্তু সেখানে ওই বাড়ি বা ফ্ল্যাটের কোনো চিহ্নই নেই। সব যেন হাওয়ায় মিলিয়ে গেছে। না ছিল আয়না, না ছিল বাড়িগুলো। আমি একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। আমার মনে বিশ্বাস জন্মেছিল যে আয়না হয়তো এই পৃথিবীতে নেই। আমি এখন শুধু তার জন্য দোয়াই করতে পারি। ওই বাড়ি আর ফ্ল্যাট কিভাবে গায়েব হয়ে গেল তার রহস্য আমার কাছে আজও অজানা। পেছনে সেই দিনগুলো মনে পড়লে আজও বিস্ময়ে থমকে যেতে হয়। ওটা কি সত্যি বাস্তব ছিল? সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো, বাড়ি ফিরে যখন আমি ব্যাগ খুলেছিলাম, দেখেছিলাম আমার ল্যাপটপটা সম্পূর্ণ অক্ষত, নতুন ঝকঝক করছে। কিভাবে সম্ভব? ওটা তো আমার চোখের সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। হয়তো আয়না এটা করেছে। এই ছিল আজকের ঘটনা। ফিরে আসবো নতুন কোনো ঘটনা নিয়ে। ঘটনা এবং সেখান থেকে অনেক মিস্ট্রিয়াস ইভেন্টস এবং যে মিস্ট্রিগুলো নিয়ে পৃথিবীতে অনেক
দেখা যায় যে যে মিস্ট্রিগুলো আসলে রিজলভ করা যায়নি, এরকম আনরিজলভ যে মিস্ট্রিগুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আগ্রহের জায়গা থেকে আমাদের যে লিসেনারশিপটা, সেখানে এই ধরনের লিসেনার অনেক বেশি। এবং প্রীতমকে যেহেতু আমি চিনি, তো আমি জানি যে প্রীতমের এই বিষয়গুলো নিয়ে অনেক আগ্রহ। তো এই বিষয়টা নিয়ে একটু আমরা একটা পরিচিত হব, আমাদের লিসেনাররা আজকে প্রীতমকে একটু চিনবে, এবং তারপর আমরা প্রীতমের কাছ থেকে তার জানা, এবং সে নিজে জার্নালিজমের স্টুডেন্ট ছিল, তো এই বিষয়গুলো নিয়েও তোমার অনেক রিসার্চ আছে আমি জানি। সো সেইগুলো থেকে আমরা কিছু ঘটনা আমরা সামনের এপিসোডগুলোতেও নিয়ে আসবো। তো আজকে শুরু করব আমি একটা, যদি তোমাকে জিজ্ঞেস করি যে মানে ডু ইউ লাইক হরর অর ইউ লাভ হরর? মানে একটু অদ্ভুত হতে পারে প্রশ্নটা, আসলে কি মানে হরর তোমার কাছে কেমন আসলে? হরর বলতে আমার হচ্ছে সুপার ন্যাচারাল যে বিষয়টা আছে ওইটা নিয়ে ইন্টারেস্টটা অনেক বেশি আর কি। আচ্ছা, তো আমি হচ্ছে ছোটবেলা থেকে হরর নিয়ে আর কি, আমার ছোটবেলায় কার্টুন দেখতাম, তখন ধরেন স্কুবিডু, তারপর ধরেন এই যে কারেজ দ্য কাওয়ার্ডলি ডগ, এগুলো হচ্ছে হরর জনরার কার্টুন ছিল আর কি। আচ্ছা। তো তখন থেকেই হররের প্রতি একটা ফ্যাসিনেশন আমার কাজ করছে আর কি। তো এরপরে হচ্ছে আস্তে আস্তে মুভিগুলির দিকে দেখা স্টার্ট করলাম, যেমন আপনার এক্সোরসিস্ট, তারপর হচ্ছে অ্যামিটিভিল হরর, এই টাইপের কিছু, তারপর প্যারানর্মাল অ্যাক্টিভিটি, এই টাইপের কাজগুলি দেখে তখন হচ্ছে আমার হররের প্রতি একটা ইন্টারেস্ট। হরর স্পেসিফিক্যালি হরর বলা যায় না, আসলে ব্ল্যাক ম্যাজিক বা অলৌকিক মানে যে বিষয়গুলো আছে ওগুলো নিয়ে আমার ইন্টারেস্ট কাজ করে আর কি। মানে এই ইন্টারেস্টটা আসলে কেন, বা ইন্টারেস্টটা কেন তো আসলে বলা যায় না, মানে ইন্টারেস্টটা আসলে ঠিক কতটুক? মনে করো যে কেউ একজন হয়তো বা একটা জিনিস পছন্দ করে, ধরো একজন ক্রিকেট খেলা খুব পছন্দ করে, কিন্তু সে হয়তো খেলে না, আবার একজন খেলেও। হ্যাঁ, তো তোমার পছন্দের জায়গাটা আসলে কিরকম? মানে হররের ব্যাপার কি মানে জাস্ট এন্টারটেইনমেন্ট হিসেবেই তুমি দেখো, নাকি এর বাইরেও? আই ডোন্ট নো, আসলে এটা হচ্ছে ছোটবেলা থেকেই আর কি, আপনার স্টোরি শুনে শুনে বড় হয়েছি, মনে করেন মামা চাচাদের কাছ থেকে স্টোরি শুনে বড় হয়েছি। তো এটা ইনহেরেন্টলি কাজ করে আসলে, মানে রিজনটা স্পেসিফিক্যালি আমি আসলে বলতে পারতেছি না আর কি আপনাকে। তাহলে এই যে ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক নিয়ে তুমি মানে এই ইন্টারেস্টের জায়গাটা কিরকম? মানে তুমি কতটুক এটা এক্সপ্লোর করছো, বা তোমার কাছে এই ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক আর্ট বিষয়টা আসলে কেমন? ব্ল্যাক ম্যাজিক বলতে আপনার হচ্ছে, আমি হচ্ছে ইন্ডিয়ান একটা ট্রাইব আছে আর কি, আপনার আঘরি বলে আর কি এদেরকে। ওরা হচ্ছে শিবের পূজারি হয় আর কি বেসিক্যালি, কিন্তু ওরা হচ্ছে পুরা শরীরে হচ্ছে মানে এই সাদা হাড্ডির ভস্ম যেটাকে বলে আর কি, তো ভস্ম, ছাই। হ্যাঁ ভস্ম ছাই যেটা আর কি, ওটা হচ্ছে মেখে তারা হচ্ছে কিছু ব্ল্যাক Ritual ম্যাজিক, করে। হ্যাঁ রিচুয়াল করে। এই রিলেটেড আমি কিছু ডকুমেন্টারিজ দেখছি, তো এগুলো থেকে আমার আর কি একটা ফ্যাসিনেশন কাজ করছে যে ব্ল্যাক ম্যাজিক আসলে ফ্যাসিনেটিং। এন্ড ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা তো আসলে এই ইন্ডিয়ান কালচারে আসলে একরকম, হয়তো এর বাইরে দেখা যায় যে নর্থ আমেরিকান বা হ্যাঁ। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ান এদিকেও বোঝায়, বা আফ্রিকাতে তো খুবই পপুলার। রাইট আফ্রিকানদের ভুডু, হ্যাঁ যেমন আফ্রিকান জ্যামাইকানদেরও এই জ্যামাইকানদের এরকম, সিমিলার ভুডু ওদের আছে। সাউথ আমেরিকার দিকেও আপনার কিছু এরকম রিচুয়ালিস্টিক আছে আর কি। আচ্ছা, আর কি আবার এব্রাহামিক রিলিজিয়ান বিভিন্ন মিথোলজি আছে, যেমন গ্রিক মিথোলজি, তো এইগুলোতে অনেক স্টোরিজ আছে আপনার হচ্ছে যেগুলো রিয়েলিস্টিক না আর কি, ধরেন মানে রিয়েলিজমের বাইরে আর কি। তো ওই স্টোরিগুলি ধরেন খুবই ফ্যাসিনেটিং আর কি। না তোমার একটা কথা বলতেছিল যে মুভি দেখো, যদি জিজ্ঞেস করি যে মানে সবচেয়ে ফেভারিট হরর মুভি কোনটা? ফেভারিট বললে তো আসলে বায়াসনেস কাজ করবে, তাও হচ্ছে বলা যায় আমি এক সময় হচ্ছে কলেজে থাকতে গ্রেভ এনকাউন্টার্স নামে একটা মুভি বের হয়েছিল, ওটা 2টা পার্ট বের হয়েছিল, ওই মুভিটা প্রচুর দেখা হয়েছে। তো আমার তখন মানে আমি গ্রেভ এনকাউন্টার্স 1 দেখে আমি অনেকদিন ভাবছি যে এটা রিয়েল কিছু হয়তো, আমি অনেক পরে গুগল করছি এটা নিয়ে। পরে গ্রেভ এনকাউন্টার্স 2 বের হওয়ার পর বুঝলাম যে না, এটা আসলে সিনেমা। এটা ওকে, সো ওইটা দেখে কি ভয় পাও নাই? মানে অনেকবার দেখছো যে? হ্যাঁ ভয় পাইছি তখন। তো বারবার দেখলে কি মানে ভয়ের বিষয় তো মানুষ, আমি যেটা জানি যে একবারের বেশি 2বার এক্সপিরিয়েন্স করতে হয়তো চায় না। না আমার ভয় জিনিসটা আমি এনজয় করি আর কি, এরকম। হ্যাঁ, এরকম কোন মুভি আছে যেটা যে একবার দেখে না আর ভয়ে আর দেখবই না এরকম? জিন সিরিজটা আমার খুব ভয় লাগছিল, নেটফ্লিক্সে আছে আপনার। আচ্ছা, জিনের হচ্ছে অনেকগুলো পার্ট আছে, তো জিন সিরিজটার একটা পার্ট 4 মোস্ট প্রবাবলি 4টা দেখে আমার খুব ভয় লাগছিল আর কি। ওকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মানে তুমি তো এমনিতে মুভি এনথুসিয়াস্ট, ধরা যায়। তুমি ভিডিওগ্রাফির সাথে অনেক কানেক্টেড।
তো এমনিতে আমি যদি জিজ্ঞেস করি যে লাইক মানে বাংলাতে বা বাংলা ভাষায়, এটা বাংলাদেশেই নট নেসেসারিলি, মানে বাংলা ভাষায় হরর নিয়ে আমি যেটা মানে দেখি যে কাজ অনেক কম হয়। বা হুমায়ুন আহমেদের একটা ওই তার একটা সম্পাদিত একটা গ্রন্থ আছে, তার প্রিয় কিছু ভয়ের গল্প নিয়ে, ভূতের গল্প বা ভয়ের গল্প, আমার প্রিয় ভয়ের গল্প। তো ওইখানে হুমায়ুন আহমেদ লিখছিলেন যে তিনি এই ভয়ের গল্প খুঁজতে গিয়ে অনেক স্ট্রাগল করতে হয়েছে তাকে, কারণ বাঙালি বা বাংলা ভাষার লেখকেরা সম্ভবত ভয়ের ব্যাপারটাকে একটু কৈশোর সুলভ জায়গা থেকে হয়তো তার একটু বিচার করে, রোমান্টিসিজম করে আর কি। হ্যাঁ, বা আরো হ্যাঁ একটা এটা তো একটা পার্ট আছে, শরদিন্দুর যে গল্পগুলা এগুলোর ক্ষেত্রে এরকম একটা ব্যাপার আছে। আবার ওইটা তাও সিরিয়াস টাইপের, হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে একটু শিশু সুলভ ভাবে লেখা, মানে একটু সিরিয়াসনেস এর অভাব বোধ হয় এরকম। হ্যাঁ। তো এই জন্য আর কি যে বাংলার ক্ষেত্রে একটু স্পেশালি বলা লাগে, কিন্তু আমাদের কিন্তু এই মানে লাইক ঠাকুরমার ঝুরি বা আমাদের যে ওই যে এগুলো বেসিক্যালি আরবান লেজেন্ড বলে। আরবান লেজেন্ড, রাইট, মানে আমাদের আরবান লেজেন্ড। হ্যাঁ, তো আমাদের লৌকিকতার ভিতর কিন্তু এরকম প্রচুর লেজেন্ডস আছে, হ্যাঁ। তো কিন্তু তাদের নিয়ে খুব একটা এরকম সাহিত্যে বা কোথাও এরকম হয়তো আসে না। বাট কোয়েশ্চেনটা যেটা সেটা ছিল যে মানে বাংলা ভাষায় তুমি এরকম মুভি সিরিয়াল বা পছন্দের কিছু আছে? হ্যাঁ, হুমায়ুন আহমেদেরই একটা কাজ দেখছিলাম, ধরেন ওই প্রেত নামে একটা, হ্যাঁ, সিরিজ ছিল, ওটা দেখেছি। কেমন? ওইটা ভালো লাগছে আমার। মানে আমি হচ্ছে বাংলা কন্টেন্টের কাছ থেকে এত এক্সপেকটেশন ছিল না, তো আমি ওই হিসাবেই দেখছি যে এত এক্সপেকটেশন নাই। মানে এরকম কেন, মানে বাংলা কন্টেন্টের ক্ষেত্রে এক্সপেকটেশন মানে কমে যায়? মানে আমি তো অন্যান্য কাজও দেখছি, সো ওই হিসাবে আমি এত বেশি এক্সপেকটেশন রাখি নাই আর কি। না, হুমায়ুন আহমেদের নাটক হিসেবে আমাদের এক্সপেকটেশন সবসময় একটু বেশি থাকে, তাই না? মানে প্রেতটা আমার অনেক পরে দেখা হয়েছে অ্যাকচুয়ালি, এটা একটা বিষয়। ওকে, প্রেত সম্পর্কে আগে পড়ছি, দেন হচ্ছে, তো ওইটার ক্ষেত্রেও বাট আমার ভালো লাগছে, খারাপ লাগে না। ওইখানে তো বোধ হয় লিলিত, হ্যাঁ, লিলিত, লিলিতকে নিয়ে বোধ হয় লিলিথের ক্যারেক্টার আমি আরেক জায়গায় পাইছি। এটা হচ্ছে আপনার আমেরিকান একটা সিরিজ আছে সুপার ন্যাচারাল নামে, তো ওইটার হচ্ছে 15টা সিজন ছিল আর কি। তো আমি মোটামুটি 12-13 পর্যন্ত একটানা দেখছি আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমি ব্রেক দিয়ে দিয়ে দেখছি আর কি। ওকে। তো ওইটাতে হচ্ছে লিলিত নামে ক্যারেক্টার ছিল, তো ওইখানে অনেকগুলো আমি মানে এরকম ডিমেন্স, তারপর আরো কিছু ফ্যাসিনেটিং ক্যারেক্টার পাইছি আর কি। তো ওইখান থেকে আমার বিভিন্ন মানে ভূতের যে ক্রিয়েচার গুলি আছে এগুলো নিয়ে আমার একটা মানে আগ্রহ কাজ করে আর কি। হ্যাঁ, এমনিতে মানে তুমি তো তোমার ফ্যামিলির মানুষজনের কাছে অনেক ঘটনা শুনছো, জি জি, সেগুলো আমরা শুনবো সামনের দিনগুলোতে। আমি আজকে একটা জিনিস ইয়ে করতে চাই, সেটা হচ্ছে যে মানে বিভিন্ন মানুষের থেকে শুনছো বা আর তুমি কখনো এরকম কিছু এক্সপিরিয়েন্স করছো, বা তুমি যেখানে থাকতা বা তোমার বাসার সামনে, বা আমি সম্ভবত এরকম একটা ঘটনা তুমি আমাকে বলছিলে তোমার বাসার সামনে একটা জি জি গাছের জি একটা জি, ঘটনা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার একটা ছোটবেলার ফ্রেন্ড ছিল আর কি। বলবা আজকে আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সমস্যা নেই। ওকে, শিওর। তো আমার ছোটবেলার একটা ফ্রেন্ড ছিল সুমি নাম করে। তো এই ঘটনাটা ঘটছে অ্যাকচুয়ালি হচ্ছে 2003-তে। 2003-তে আমি তখন হচ্ছে ফ্যামিলি ভ্যাকেশনে দেশের বাইরে আর কি। তো তখন আমি হচ্ছে জানতে পারি যে ঢাকায় আসার পরে যে সুমি মারা গেছে। তো আমি পরে মানে আমার ছোট ভাইয়ের কাছ থেকে পুরো ডিটেলটা জানতে পারলাম যে কিভাবে কি হয়েছে। তো অ্যাকর্ডিং টু হিম, আমাদের ওখানে হচ্ছে একটা বড়ই গাছ ছিল আর কি, আমার বাসার পিছনে একটা ডোবা ছিল আর হচ্ছে একটা বড়ই গাছ ছিল, ওইটার সামনে হচ্ছে আমার এক আত্মীয়র বাসা ছিল আর কি। তো ওই বড়ই গাছটা হচ্ছে কার্সড সামহাউ আর কি, আমি এটা অনেকজনের কাছে শুনেছি। তো ওই বড়ই গাছে হচ্ছে ও একদিন সমীরা খেলতে গেছে, তো ওটার সামনে হচ্ছে একটা দরজার মতো ছিল আর কি, স্টিলের দরজা। তো ওটার উপরে হচ্ছে শিকের মতো অনেকগুলো চোখা চোখা শিকের মতো ছিল। তো ও খেলতে গিয়ে সামহাউ ওখানে বল পড়ছে বা কিছু একটা হয়েছে, ওই বড়ই গাছের ওইদিকে হচ্ছে ওই শিকের দরজা দিয়ে উঠতে গেছে আর কি। তো উঠতে যাওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে পরে মানে আমরা ওকে দেখতে মানে আমি তো ছিলাম না, তো এলাকার যারা ছিল তো ওরাও দেখতে পাইছে যে ওর হচ্ছে পায়ের থাইয়ের এদিক দিয়ে হচ্ছে শিক ঢুকে আছে, মাথার এদিক দিয়ে বের হয়েছে আর কি। এরকম একটা সিচুয়েশনে সে মারা গেছে আর কি। মানে এরপরে হচ্ছে তাকে কয়েকবার মানে রাত্রেবেলা ওই এলাকাগুলোতে মানে আমাদের যে ডাক্তারগুলি এরিয়ার মগবাজারের ডাক্তারগুলি এরিয়ার বিভিন্ন জায়গায় হচ্ছে ওরে
মানুষজন দেখছে আর কি। দেখার পরে হচ্ছে লাস্টে হচ্ছে মানে এই বিষয়টা ওরা করছে, ওই গাছটাও পরে কেটে ফেলা হয়েছিল আমাদের। আর এই গাছটাকে আগেও কি এরকম মানে মানে লাইক একটা দুর্ঘটনা তো এটা অবশ্যই, মানে খুব মর্মান্তিক দুর্ঘটনা, কিন্তু এই গাছের কি এর আগে এরকম কোনো ঘটনা আছে যে কারণে গাছটা নিয়ে এরকম একটা প্রচলিত বা এরকম কিছু কি মনে আছে তোমার? গাছের হচ্ছে আমার ছোট মামি হচ্ছে করছিল একবার, মানে আমার তখন হচ্ছে কাজিন হচ্ছে মাত্র নিউবর্ন বেবি আর কি। তো মেবি সে হচ্ছে ওই গাছ দেখতে গেছিল বা ওই সাইডে গেছিল। তো এরপরে সে হচ্ছে কিছু উইয়ার্ড জিনিস দেখতে পারছিল। ধরেন আমাদের বাসার ছাদে তখন রেলিং ছিল না আর কি। তো একদিন হচ্ছে সে দেখতেছে যে ছাদে হচ্ছে সে কাপড় শুকাইতে গেছে, তো রেলিং দিয়ে তার বাচ্চা পড়ে যাচ্ছে আর কি। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমার ওই কাজিনের নাম সাকিব আর কি। তো সাকিব হচ্ছে 3 তলায় হচ্ছে আমার বড় মামার বাসায় খেলতেছে আর কি তখন। এরকম কিছু সাইটিংস দেখা গেছে আর কি। এইসব মানে অনেকেই হচ্ছে বিরক্ত হয়েছে, এরকম কিছু ঘটনা রাত্রেবেলা সাউন্ড টাউন্ড এসব কিছু পাইছে। তো এটার কারণে পরে লাস্টে হুজুর দিয়ে হচ্ছে এই জায়গাটা বাদ দেওয়া হয়েছে। ফার্স্টে হচ্ছে বড় হুজুর মানে ছোট হুজুর আসছিল, ছোট হুজুরে দিয়ে মানে ওটা করতে পারে না, বাদ দেওয়ানো পসিবল হয় না আর কি। সে বলছে এটা খুবই পাওয়ারফুল একটা এন্টিটি বা সামথিং। তো এরপরে হচ্ছে বড় হুজুর আমাদের যে মসজিদের, উনি হচ্ছে এসে ওটা বাদ দিয়ে দিছে না। এরপর থেকে আর মানে এই টাইপের ঘটনা ওখানে হচ্ছে না। এটা কতদিন আগের? এটা 2003-04 এর দিকের ঘটনা আর কি। কিন্তু তখনও তো বেশ মানে মগবাজার ওই এরিয়াতে তখনও মনে হয় অনেক পপুলেটেডই নাকি, মানে মোটামুটি পপুলার, মানে এখনকার থেকে কম হ্যাঁ। ছিল। এখন তখন তো ফ্লাইওভার টাইভার কিছু হয় নাই, ঠিক আছে। তখন মানে ওখানে ডোবা ছিল আমার বাসার পিছনে যেমন, ঠিক আছে, গাছ ছিল। এখন কিছুই নাই, এখন গাছ কমে গেছে, কংক্রিট বেড়ে গেছে। যে এইরকম ঘটনাগুলা আমি যেমন হচ্ছে মানে আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন যখন এই মানুষের যে অভিজ্ঞতার ঘটনাগুলো পড়ি, এর ভিতরে একটা খুবই কমন একটা হচ্ছে যে আমাদের মানে এটা দেশে বিদেশে যে কোনো জায়গাতেই দেখা যায় যে কোনো একটা গাছ বা কোনো একটা বাড়ি বা এরকম স্থাপনাগুলা, যদিও গাছ তো স্থাপনা না, মানে কোনো একটা অবজেক্ট, রাইট, হ্যাঁ, মানে সেটাকে কেন্দ্র করে বেসিক্যালি ওইটার সাথে কিছু একটা রিলেটেড কার্স থাকে আর কি। এরপরে হচ্ছে ওইটাতে মানে হ্যাঁ, এবং এইখানে যেটা বিষয় হচ্ছে যে আইদার কার্স অর সামথিং লাইক যে কেউ মানে কোনো অস্বাভাবিক বিষয়টা আর কি, বা কোনো একটা এন্টিটি হয়তো এখানে বাস করা শুরু করছে, মানে এই ধরনের কথা প্রচলিত। এটা তো আর প্রমাণ করা পসিবল না, বাট যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটে নর্মালি দেখা যায় যে একটু লেস পপুলেটেড এরিয়া যেগুলো, যে কারণে রিমোট এরিয়াগুলোতে খুব বেশি এগুলো শোনা যায়। শহরে বা এখনকার শহরে হয়তো বা এই ধরনের একেবারেই নাই বললেই, বাট খুবই নিকট অতীতেও আসলে ঢাকা শহর তো এইরকম সবসময় ছিল না। বাট হ্যাঁ, এরকম অনেক ধরনের বিষয়ে আমরাও মানে বিভিন্ন জায়গা থেকে এরকম ঘটনা আমি দেখছি বলতে কি আমি সেসব ঘটনা শেয়ার করছেন সেগুলা পড়ছি। যাই হোক, তো আরেকটা জিনিস আমার খুব জানার ইন্টারেস্ট ছিল যে তুমি তো এমনিতে ভূত.com বা ভূত FM এর ঘটনাগুলো শুনতে একটা সময় থেকে, ছোটবেলায় প্রচুর শোনা হয়েছে। মোটামুটি আমাদের জেনারেশনের আসলে এই ভয়ের ঘটনা শোনার অভ্যাসটা এই রাসেল ভাইয়ের, উনি এক ধরনের একটা সময় তার কন্টেন্ট আমি অনেক কনজিউম করছি আর কি। এটাই মানে এটা তোমার কিরকম লাগতো, মানে বা তুমি কি ভয় পাইতা বা ওই লাইক তুমি তো হরর অনেক কিছু ভয়ের থেকে আমরা হচ্ছে আয়োজন করে আর কি। ধরেন আমি তখন হচ্ছে আমার এক কাজিনের বাসার ছাদে আমরা হচ্ছে স্টে ওভার করতেছি, তো আমরা রাত্রে কি করবো, ভূত FM শুনবো। তাই এটা হচ্ছে আমাদের আর কি এন্টারটেইনমেন্টের একটা সোর্স ছিল আর কি তখন। তো কোনো ভয়ঙ্কর মজার ঘটনা ঘটছিল কখনো? ভয়ঙ্কর আসলে আমি হচ্ছে কলেজে থাকতে একদিন এরকম হয়েছে, তো আমি প্র্যাঙ্ক করছিলাম, এটা ভয়ঙ্কর কিছু না আর কি। আচ্ছা, তো এই প্র্যাঙ্কের মাধ্যমে কেউ হতাহতের ঘটনা? না হতাহত না, ভয় পাইছে। ওকে, যাক, প্রীতমের সাথে আমাদের আরো অনেক কথা হবে। প্রীতমের ঝুলিতে আরো অনেক ঘটনা আছে, গল্প আছে, এবং প্রীতমের এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে অনেক জানাশোনাও আছে। আমরা হয়তো সামনে কোনো একটা এপিসোডে প্রীতমের এরকম ওর নিজের অনেক পড়াশোনা অ্যান্ড রিসার্চ আছে অনেক কিছু নিয়ে, সো এরকম কোনো একটা ক্যারেক্টার আর কোনো একটা টপিক নিয়ে আমরা হয়তো সামনের
দিনগুলোতে আসবো কোনো একটা বিখ্যাত প্যারানর্মাল ইভেন্টকে নিয়ে। তো আজকের বছর শেষের এই এপিসোডে আমাদের হাতে যেটা ছিল সবচেয়ে বড় সারপ্রাইজ আপনাদের জন্য, রাসেল ভাইয়ের ঘটনা। তামিম হাসান, আমার বাসা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায়, আর আমি বর্তমানে ঢাকায় একটা কওমি মাদ্রাসায় পড়াশোনা করছি। দুঃখিত রাসেল ভাই, মাদ্রাসায় থাকার কারণে ফোন নাম্বার শেয়ার করতে পারলাম না। আমি ভূত FM 2017 সাল থেকে শুনি এবং ভূত.com 2020 সাল থেকে শুনি। আমি মাদ্রাসায় থাকার কারণে একটু একটু করে ঘটনাটি লিখতে হয়েছে। ঘটনাটি সিলেক্টেড হলে অনেক খুশি হতাম এবং আমার কষ্ট করে একটু একটু লেখাটা সার্থক হয়ে যেত। বাংলা টাইপিংয়ে দক্ষ না হওয়ায় উচ্চারণে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই পড়ে শোনাবেন। আমি এই ঘটনাটি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে সংগ্রহ করেছি। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আর আমার ফ্রেন্ডের নাম মোহাম্মদ আব্দুল হাকিম, বাসা নেত্রকোনা। ঘটনাটি আমার ফ্রেন্ডের ভাষায় লিখলাম। বলছেন আব্দুল হাকিম, রাসেল ভাই, আমার পড়ালেখা করতে ভালোই লাগতো, তাই আমি ক্লাস টাইমের শেষে রাত জেগে পড়াশোনা করতাম। আমি পড়ালেখা করার জন্য প্রতিদিন বাইরে যেতাম। এটা বলে রাখি, মাদ্রাসার কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে লম্বা একটি নারিকেল গাছ। ঘড়িতে সময় তখন রাত 11:09। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কি, আমি যে টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছি। ভালোভাবে তাকিয়ে রুমে কোনো বাতি জ্বলছে না দেখলাম, শুধু ঘড়ির টিকটিক আওয়াজ, অর্থাৎ সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। যেহেতু আমি দিনের বেলায় ঘুমানোর সময় পাইনি, এই জন্য শরীরটা ক্লান্ত থাকায় কখন যে চোখটা লেগে গেছে খেয়াল করিনি। যেহেতু সামনে আমার পরীক্ষা ছিল, এই জন্য ক্লান্ত শরীর নিয়েই চোখ মুখে পানি দিয়ে পড়ার উদ্দেশ্যে বের হলাম। বাইরে গিয়ে দেখি 4-5 জন ছাত্র বাইরে বসে পড়ছে, তাই আমি একটু নিরিবিলিতে পড়ার জন্য নিচতলায় গেলাম। বলে রাখা ভালো, বেশ কয়েকদিন ধরে পড়ার সময় খেয়াল করছি 2টা বেড়াল আমার পাশে বসে থাকে এবং দেখে মনে হয় তারা খুব মনোযোগ দিয়ে আমার পড়া শুনছে। আশ্চর্যের বিষয় হলো, দিনের বেলাতে আমি বেড়ালগুলোকে দেখতে পেতাম না। মনে হতো হয়তো সারাদিন বাইরে থাকে এবং রাতে মাদ্রাসায় এসে থাকে। চলুন ঘটনায় ফেরা যাক। নিয়ম অনুযায়ী আমি পড়ার জন্য অন্য পাশে চলে গেলাম এবং পড়া শুরু করলাম। কিছুক্ষণ পর নিয়ম মতো বেড়াল দুটো আমার পাশে এসে বসলো। যেহেতু বেড়াল আমার অনেক পছন্দের, এই জন্য আমার ভালোই লাগে এবং এই বিষয়ে আমি কাউকে কিছু বলিনি, কারণ ওরা আমাকে কিছুই করতো না। এসে শুধু বসে থাকতো, আমার পড়া শুনতো। কিছু সময় পর দেখি আজকে 2টার জায়গায় 3টা বেড়াল। আমি চাদর মুড়ি দিয়ে বসি, পড়তে ভালো লাগছে না, এই জন্য আমি এদিক সেদিক তাকাচ্ছিলাম। প্রথমেই বলেছি, মাদ্রাসার কাছেই দাঁড়িয়ে আছে একটি নারকেল গাছ, তাই গাছের দিকে চোখ যেতেই মনে হলো চোখটা যেন মাঠের মাঝখানে চলে গেছে। মাঠের মাঝখানে তাকিয়ে দেখি কালো 2টা বড় বড় হাতের ছায়া ওপর থেকে আঙুলগুলো নাড়াচ্ছিল। প্রথমবার দেখে বিশ্বাস করতে পারিনি, পরে আবার গভীরভাবে তাকিয়ে দেখি সত্যিই দেখা যাচ্ছে। আমি মনে করছি আমাকে ভয় দেখাচ্ছে কেউ, তাই আমি সাহস করে মাঠের মাঝখানে গেলাম। আমার সারা শরীর কাঁপছিল। কি ভাবছেন, ভয়ের জন্য কাঁপছিল? না, তীব্র ঠান্ডার জন্য। তখন আমি কোনো ভয় পাইনি, কিন্তু মাঠের মাঝখানে গিয়ে ওপরের দিকে তাকাতেই ভয়ে থমকে গেলাম। ওপরে কেউ নেই। তারপর আমি আবার পড়ার স্থানে চলে গেলাম এবং একইভাবে পড়তে বসলাম, কিন্তু তারপরেও আমার পড়তে ভালো লাগছিল না। পরবর্তীতে হঠাৎ করে আবার নারকেল গাছের দিকে চোখ যেতেই মনে হলো আমার চোখটা মাঠের মাঝখানে চলে গেছে। একই অবস্থা। আবার ভয় না পেয়ে দোয়া পড়তে পড়তে ওপরে উঠে গেলাম এবং ছোট ভাই আরমানকে ডেকে নিয়ে আসলাম এবং আমি যেখানে পড়তে বসেছিলাম সেখানে নিয়ে গেলাম। তাকে বসতে বললাম এবং উঁচু নারকেল গাছের দিকে তাকাতে বললাম। আস্তে আস্তে চোখটাকে মাঠের দিকে নিয়ে যেতে বললাম। সে এভাবে চোখ আনতেই দেখে আঙুলগুলো এবং চিৎকার দিয়ে উঠে দৌড়ে চলে যায়। আমি তার সাথে সাথে ওপরে চলে যাই। ওই রাতে আমি কাউকে কিছু বলিনি, দুজনেই ঘুমিয়ে পড়ি। পরদিন হুজুরের কাছে গিয়ে আমরা এই কথাগুলো বলি। পরে হুজুর যা শোনালো তা শোনার পরে বিশ্বাস করেন রাসেল ভাই, সেটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। হুজুর বলছেন, আজ থেকে প্রায় 10-12 বছর আগে মাদ্রাসার এক মুরব্বী হুজুর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওঠেন। অজু করতে পুকুর পাড়ে যান এবং পুকুর পাড় থেকে দেখেন যে চাঁদের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। তিনি দেখেন মাদ্রাসার ছাদের ওপর কয়েকজন ছেলে খেলাধুলা করছে। ওপর দিকে গিয়ে দেখেন কেউ নেই। তখন তার বুঝতে বাকি থাকলো না এগুলো মানুষ না, কারণ এর আগে এমন ঘটনা অনেকবারই ঘটেছে মাদ্রাসায়। তাই তিনি ভয় না পেয়ে নিচে আসতে চাইলেন। ছাদের দরজায় ধাক্কা দিয়ে দেখলেন
দরজা ভেতর থেকে বন্ধ, তাই তিনি আয়াতুল কুরসি পড়তে পড়তে কাউকে ডাকার জন্য নিচে তাকান, যেন কেউ এসে দরজা খুলে দেয়। কিন্তু তিনি নিচে তাকিয়ে দেখেন কয়েকটা লাল মুরগি নিচে খেলা করছে। হুজুর বললেন যে এরকম মুরগি তিনি আগে কখনো দেখেননি। তিনি আয়াতুল কুরসি পড়ছিলেন, এজন্য এটা পড়তে পড়তে দরজায় হালকা হাত লাগাতেই দরজাটা খুলে যায় এবং তিনি নিচে চলে আসেন। এই ঘটনা শোনার পর আমি অনেক ভয় পেয়েছিলাম। তারপর এই মাদ্রাসায় ভর্তি হওয়ার আর সাহস পেলাম না। আজও বেড়াল দুটো দেখলে বুকটা ভয়ে কেঁপে ওঠে। সেই নারকেল গাছের কথা মনে পড়লে হৃদয়ের স্পন্দন থেমে যায়। এটা ছিল আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা। সিলেক্টেড হলে খুশি হতাম।